সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান হত্যা মামলায় আসামির সাবেক সেনা কর্মকর্তা মোজাফফর হোসেনকে মানবতাবিরোধী অপরাধের ঘটনায় বৃহস্পতিবার ট্রাইব্যুনালে হাজিরের নির্দেশ দেওয়া হয়েছে। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল 2 এর চেয়ারম্যান বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন 3 সদস্যের বিচারিক প্যানেল এই নির্দেশ দেন। চিফ প্রসিকিউটর বলেন, জুলাই হত্যাকাণ্ড সহ মানবতাবিরোধী অপরাধে গ্রেপ্তার 1/11 কুশীলব সেনা কর্মকর্তা মাসুদ উদ্দিন চৌধুরীর সাথে মোজাফফর হোসেনের অনেক সংশ্লিষ্টতা পাওয়া গেছে। এসএমআরএফ রিপোর্ট। 1981 সালের 30 এপ্রিল চট্টগ্রাম সার্কিট হাউসে নৃশংসভাবে হত্যা করা হয় সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে। ঘটনার 45 বছর পর গত 16 জুলাই রাজধানীতে গ্রেপ্তার হন মেজর জিয়া হত্যা মামলার অন্যতম আসামি মেজর অবসরপ্রাপ্ত মোজাফফর হোসেন। এবার মানবতাবিরোধী অপরাধের মামলার মুখোমুখি হচ্ছেন সাবেক এই সেনা কর্মকর্তা। বৃহস্পতিবার তাকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হাজিরের নির্দেশ দেওয়া হয়েছে। 1/11 অন্যতম কুশীলব মাসুদ উদ্দিন চৌধুরীকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে একটি মিস কেসে তাকে গ্রেফতার করা হয়েছিল। আমাদের ইনভেস্টিগেশন এজেন্সি ইনভেস্টিগেশন করতে গিয়ে দেখা গেল যে গত 16 বছর এই মাসুদ উদ্দিন চৌধুরী এবং মেজর অবসরপ্রাপ্ত মোজাফফর হোসেন তাদের মধ্যে বিভিন্ন সময় কথাবার্তা হয়েছে। ক্রাইমস এগেনস্ট হিউম্যানিটির মধ্যে মাসুদ উদ্দিন চৌধুরীর অনেক সংশ্লিষ্টতা ইতিমধ্যে আমাদের তদন্ত সংস্থা পেয়েছে এবং সেই সময়ের মধ্যে যখন সারা বাংলাদেশে যখন এই যে মানবতা বিরোধী অপরাধ সংগঠিত হচ্ছিল, তখনও এই আসামি এবং মাসুদ উদ্দিন চৌধুরীর মধ্যে একটা সংশ্লিষ্টতা আমাদের তদন্ত সংস্থা ইতিমধ্যে পেয়েছে। এদিকে আওয়ামী শাসন আমলে গুম, নির্যাতন ও হত্যাকাণ্ড পরিচালনায় ব্যবহৃত আয়নাঘর বিচারকদের পরিদর্শনে প্রসিকিউশন আবেদন করলে তা মঞ্জুর করেন ট্রাইব্যুনাল 1। ট্রাইব্যুনাল 1 সম্মতি জ্ঞাপন করেছেন যে ট্রাইব্যুনালের 3 জন বিচারক তারা যে কোনো সময় আমাদেরকে দিন তারিখ দেবেন। এই যে আয়নাঘর নামীয় যে ক্রাইম সিন যেগুলো আছে সেগুলো তারা সরজমিনে পরিদর্শন করবেন। 2-1 দিনের মধ্যে শাপলা চত্বর হত্যাকাণ্ডের অভিযোগপত্র ট্রাইব্যুনালে দাখিল করা হবে বলেও জানান চিফ প্রসিকিউটর। এসএম আরিফ, মাই টিভি, ঢাকা। সেনাবাহিনী সহ অন্যান্য সশস্ত্র বাহিনীকে স্থানীয় সরকার নির্বাচনে আইন প্রয়োগকারী সংস্থার সংখ্যায় অন্তর্ভুক্ত করতে চায় বলে জানিয়েছে এসসি সচিব আক্তার আহমেদ। বিকেলে নির্বাচন কমিশন ভবনে প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিনের নেতৃত্বে 12তম কমিশন সভা শেষে এসব কথা বলেন তিনি। কমিশন সভায় এমপিওভুক্ত প্রতিষ্ঠানের শিক্ষক এবং কর্মকর্তারা নির্বাচনে প্রার্থী হতে পারবেন না বলে প্রস্তাবনা দেয় এসসি সচিব আরও বলেন, ঋণখেলাপিদের জামিনদাতা, বিল খেলাপি, লাভজনক পদ এবং দ্বৈত নাগরিক সহ প্রার্থীরা নির্বাচন হলফনামায় অসত্য তথ্য দিলে অযোগ্য বিবেচনায় আইন সংশোধনের চূড়ান্ত প্রস্তাব অনুমোদন করেছে। স্থানীয় সরকার নির্বাচনে 5টি প্রতিষ্ঠানের মধ্যে ইউনিয়ন পরিষদ, উপজেলা পরিষদ, পৌরসভা, সিটি কর্পোরেশন ও জেলার পরিষদের যে আইনগুলো নিয়ে আলোচনার বিষয়ে ও জানান এসসি সচিব। যে নির্বাচনে করতে পারবেন কি পারবেন না, তো এই বিষয়টাও আমরা মনে করি, কমিশন মনে করেন যে না, এদেরকে এমপিওভুক্ত শিক্ষকগণ যেন নির্বাচনে অংশগ্রহণের অযোগ্যতা হয়। ঋণখেলাপি বলে যে বিষয়টা আছে, যে দুটো ক্ষেত্র এখানে হচ্ছে বন্ধকদাতা এবং গ্যারান্টার। তো যিনি ব্যক্তিগতভাবে বন্ধকদাতা তিনি তো আছেনই, কিন্তু গ্যারান্টার যারা তাদেরকেও ঋণখেলাপি হিসেবে অযোগ্য করার একটা কথা, প্রস্তাবনাটা আমরা নীতিগতভাবে সম্মত হয়েছি। লাভজনক পদে থেকে নির্বাচন করা যাবে না। আবার দ্বৈত নাগরিকত্বধারী যারা, তাদেরকেও আমরা মনে করি, কমিশন মনে করে যে তাদেরকেও আপনার নির্বাচনে অংশগ্রহণের সুযোগ নেই। প্রধানমন্ত্রী উপদেষ্টা ডাক্তার জাহিদুর রহমান বলেছেন, অপতথ্য সাইবার বুলিং প্রতিরোধে তথ্য মন্ত্রণালয়ের আওতাধীন আইনজীবী প্যানেল গঠন করা হয়েছে। এই সপ্তাহের মধ্যে প্রজ্ঞাপন জারি করা হবে। দুপুরে সচিবালয় তথ্য অধিদপ্তরে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি কথা বলেন। উপদেষ্টা বলেন, সামাজিক যোগাযোগ মাধ্যমে ডিজিটাল প্ল্যাটফর্ম ব্যবহার করে সাইবার বুলিং করা হচ্ছে। সরকারের দায়িত্ব রয়েছে জনগণকে সুরক্ষা দেয়া। সরকার সে উদ্যোগ নিয়েছে। সরকার এক্ষেত্রে আইনের যথাযথ প্রয়োগ করবে। পলায়নকালে কাস্টমস ইমিগ্রেশন আইন ভঙ্গের দায়ে হাসিনার বিরুদ্ধে মামলা হবে বলেও জানান ডাক্তার জাহিদুর রহমান। একজন নাগরিক যদি তার ফেসবুকে লেখেন যে আমরা আগেও দেখেছি বিভিন্ন র্যাডিক্যাল গোষ্ঠী এই ধরনের ভাস্কর্যের বিরুদ্ধে কাজ করছে, তারা কেউ এটা করছে কিনা, এটা একটা প্রশ্ন কিন্তু আসলে ডিসইনফরমেশন না।
কারণ আপনার আগের কনটেক্সটে এটাকে আপনি মেলাতে পারেন। তো এগুলো একটু যাচাই বাছাই হবে। আবারও বলছি, যখন কোনো তথ্য নিয়ে কাজ করা হবে এই ব্যাপারগুলোই হবে। এই জন্য আমরা একটা লয়ার্স প্যানেল তৈরি করেছি। অপ্রতুল বিচারিক ব্যবস্থায় বর্তমানে ৪৫ লাখ মামলা চলমান রয়েছে বলে জানিয়েছেন আইনমন্ত্রী মাহমুদ আসাদুজ্জামান। আগামী ১ বছরের মধ্যে দেশের মামলা জট নিরসনে অপ্রত্যাশিত সাফল্য আসবে। সচিবালয় পঞ্চগড়, টাঙ্গাইল ও কক্সবাজার সহ দেশের 10টি জেলায় মামলা পূর্ব বাধ্যতামূলক মধ্যস্থতা কার্যক্রমের উদ্বোধনী অনুষ্ঠানে আইনমন্ত্রী বলেন, জনগণকে আইনি সহায়তা প্রদানের ক্ষেত্রে জিরো টলারেন্স নীতি গ্রহণ করেছে বলেও জানান তিনি। সাংবাদিকদের প্রশ্নের জবাবে আইনমন্ত্রী বলেন, নারী ও শিশু নির্যাতন মামলার রাজনৈতিক বিবেচনায় প্রত্যাহার করা হবে না। মামলা পূর্ব বাধ্যতামূলক মধ্যস্থতা কার্যক্রম মামলা জট নিরসনে সহায়তা করবে বলে আশা প্রকাশ করেন জেলার সংশ্লিষ্ট কর্মকর্তারা। 62.02% যে ড্রপ 3 মাসে হয়েছে, এটা যদি কন্টিনিউ করে তাতে যা আসবে। আমাদের সব সম্ভব, এটা সম্ভব। আমি অসম্ভব বলে কিছু দেখি না। সেটা হলো আমাদের বিচার বিভাগের কর্মকর্তাদের যে নিরলস পরিশ্রম করে যাচ্ছেন। একজন আইনজীবী পরিশ্রম করেন, সকাল 7টা থেকে শুরু হয়, রাত 12টা পর্যন্ত চলে। বিনিময়ে উনি যে আর্থিক সুবিধা পান, বিচারকরা সেই সুবিধা পান না। বিচারকরা যে অফিস সময়ে কাজ করেন, আমরা আশা করব ওনারা আরেকটু বেশি সময় দিলে এই সংখ্যাটা সব ক্ষেত্রেই আমরা নিরসনে সম্ভব হব, এবং সেই জায়গা আমরা ওনাদেরকে এনকারেজ করার চেষ্টা। পুরুষ নির্যাতন দমন ও প্রতিরোধে আইন নামে একটি নতুন আইন প্রণয়নের নির্দেশে হাইকোর্টে রিট দায়ের করা হয়েছে। মঙ্গলবার বিচারপতি রাজিক আল জলিল ও বিচারপতি দেবাশিস রায় চৌধুরীর হাইকোর্ট বেঞ্চে এই রিট আবেদনের শুনানি হতে পারে। আদালতে রিট আবেদনটি দায়ের করেন সুপ্রিম কোর্টের আইনজীবী কাজী ইলিয়াসুর রহমান। রিটে মন্ত্রিপরিষদ সচিব, প্রধানমন্ত্রীর মুখ্য সচিব, স্বরাষ্ট্র সচিব ও আইন সচিবকে বিবাদী করা হয়েছে। আবেদনে বলা হয়েছে, যদি একটি পুরুষ নির্যাতন দমন ও প্রতিরোধ আইন প্রণয়ন করা হয়, তবে আইনের সমতা ও ন্যায় বিচারের স্বার্থে নারীরা নারী ও শিশু নির্যাতন দমন আইনের অপব্যবহার করতে পারবে না। এছাড়া বিবাদীদের ওপর পুরুষ নির্যাতন দমন ও প্রতিরোধ আইন নামে একটি নতুন আইন প্রণয়নের জন্য নির্দেশনা দেওয়ার আবেদন করা হয়েছে রিটে। সরকারি ব্যবস্থাপনায় 2027 সালের হজের জন্য 2টি প্যাকেজ ঘোষণা করেছে সরকার। এর মধ্যে সাধারণ হজ প্যাকেজ 1-এর খরচ নির্ধারণ করা হয়েছে 6,15,263 টাকা এবং সাশ্রয়ী হজ প্যাকেজ 2-এর খরচ 5,05,684 টাকা। এছাড়া বেসরকারি ব্যবস্থাপনায় সাধারণত হজ প্যাকেজের খরচ নির্ধারণ করা হয়েছে 5,13,684 টাকা। এতে হজ যাত্রীদের বিমান ভাড়া প্রায় 37,000 টাকা কমিয়ে 1,30,000 টাকা নির্ধারণ করা হয়েছে। বেলা 11:15টায় ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জল হোসেন কায়কোবাদ এই হজ প্যাকেজ ঘোষণা করেন। বুধবার হজ এজেন্সিজ অ্যাসোসিয়েশন অফ বাংলাদেশ হাব বেসরকারি ব্যবস্থাপনার হজ প্যাকেজ ঘোষণা করবে বলেও জানা গেছে। চারদিকে ষড়যন্ত্রে হতাশ না হয়ে নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়েছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব ও প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা অ্যাডভোকেট রুহুল কবির রিজভী। পল্টনে যুবদলের সাবেক সহসভাপতি মরহুম জাকির হোসেন নান্নুর রুহের মাগফিরাত কামনায় দোয়া মাহফিলে তিনি এই আহ্বান জানান। রিজভী বলেন, আন্তর্জাতিক আর দেশীয় আশ্রয়ে ছিলেন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের খুনি মোজাফফর হোসেন। সে ৪৫ বছর কিভাবে টিকে থাকলো, সেটি বড় প্রশ্ন। সরকারের যে গোটা জাতির উন্নয়নের জন্য যে কর্মসূচি, পাশাপাশি গণতন্ত্রকে চিরস্থায়ী করার এবং গণতন্ত্রকে সামাজিক এবং রাষ্ট্রের মধ্যে এটা চূড়ান্ত বিকাশ রূপ করার জন্য তার নেতৃত্বে যে প্রচেষ্টা, সেই প্রচেষ্টার আমরা যদি সফলতা আমরা যদি দেখতে চাই, তাহলে আমাদের সবাইকে একযোগে এক মনে কাজ করতে হবে। রাজধানীর উত্তরা দিয়াবাড়িতে মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে যুদ্ধ বিমান বিধ্বস্তের ঘটনায় 36 জনের প্রাণহানির 1 বছর আজ। বিভীষিকাময় সেই দিনের স্মৃতি এখনও ভুলতে পারেনি বেঁচে যাওয়া শিক্ষার্থী ও তাদের পরিবার। 1 বছর পরেও সন্তান হারানো পরিবারগুলোর শোক কাটেনি। তদন্ত প্রতিবেদন প্রকাশ না হওয়ায় তাদের মধ্যে রয়েছে ক্ষোভ ও হতাশা। প্রতিনিধি মাহমুদা হাসান পোষণকে সাথে নিয়ে আতিকুর রহমান তিতাসের রিপোর্টে থাকছে বিস্তারিত।
2025 সালের 21 জুলাই দুপুর ক্লাস চলছিল মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের হায়দার আলী ভবনে। হঠাৎই বাংলাদেশ বিমান বাহিনীর F-7 BGI মডেলের একটি যুদ্ধবিমান ভবনটিতে বিধ্বস্ত হয়। মুহূর্তেই চারদিকে ছড়িয়ে পড়ে আগুন, ধোঁয়া আর আর্তচিৎকার। শিক্ষার্থী, শিক্ষক ও অভিভাবক সহ 36 জন প্রাণ হারান। আহত হন শতাধিক মানুষ। নিহতদের মধ্যে ছিলেন যুদ্ধবিমানটির পাইলট ফ্লাইট লেফটেন্যান্ট তৌকির ইসলামও। সেই দিনের আগুন নিভে গেলেও বেঁচে থাকা মানুষগুলোর ভেতরের আগুন আজও নেভেনি। সন্তান হারানো বাবা মায়ের কাছে সময় যেন থমকে আছে সেই 21 জুলাইতেই। অনেক আহত শিক্ষার্থী এখনো মানসিক ট্রমা কাটিয়ে উঠতে পারেনি। 1 বছর পেরিয়ে গেলেও প্রকাশ হয়নি তদন্ত প্রতিবেদন। বাচ্চাদের আর্তনাদ, সেই আগুন লেগে যাওয়া, প্লেন পড়া, ঠিক মনে হচ্ছে যে এগুলো আমার সব চোখের সামনে ভাসতেছে। আমি ডিউটি দিতেছি, আমি প্যারেড করতেছি, কিন্তু মনে হচ্ছে আমি আমার নিজের মধ্যে নাই। যারা নিজের চোখে দেখছে এই আগুন ধোয়া, তারা তো অলরেডি অনেক ট্রমাটাইজড। ঘুমে দেখি যে আমি কোথাও বন্দি, চারদিকে আগুন লাগা, এরকম। হয়তো আমরা কাজ করছি, আমরা মানুষ, আমাদেরকে চাকরি করতে হবে, কাজ করছি, চলছি, কিন্তু এটা আমাদের সবাইকে আসলে অনেক তাড়া করে বেড়ায়। 1 বছর পরও মাইলস্টোন ট্র্যাজেডি শুধু একটি দুর্ঘটনার নাম নয়, এটি অসংখ্য অপূর্ণ স্বপ্ন, অশ্রু আর দীর্ঘশ্বাসের প্রতীক। এখনো মাইলস্টোনের উপর দিয়ে বিমান উড়ে গেলে আতঙ্কিত হয়ে পড়েন শিক্ষার্থীরা। আমাদের প্রতিটা শিক্ষক, অভিভাবক বা শিক্ষার্থী যারা ছিল, আমার মনে হয় সবার মনেই ওই যে সময়টা, যে স্মৃতিটা ছিল, 21শে জুলাই নামটা আসার সাথে সাথে ওই স্মৃতিটা ভেসে ওঠে। আমাদের যে নিষ্পাপ 28টা শিশু, 3 জন শিক্ষক, 3 জন অভিভাবক, 1 জন আয়া, ঠিক এই জায়গায় অকালে মৃত্যু বলে ঢলে পড়ে। স্বজনদের একটাই প্রত্যাশা, শুধু শোক পালন নয়, সত্য উদ্ঘাটন এবং কার্যকর ব্যবস্থা গ্রহণের মধ্য দিয়েই যেন নিহতদের প্রতি প্রকৃত সম্মান জানানো হয়। আহতদেরকে যে চিকিৎসার খরচ এটা দেওয়া হচ্ছে, এবং আহত যারা পড়াশোনা এখন করতেছে তাদেরকে পড়াশোনার ব্যাপারটা ফ্রি করে দেওয়া হয়েছে। আতিকুর রহমান তিতাস, মাই টিভি। বছর পার হলেও মাইলস্টোন ট্র্যাজেডির সেই ভয়াবহ স্মৃতি এখনও তাড়া করে ফেরে শিক্ষক, শিক্ষার্থী সহ স্বজন হারানো পরিবারগুলোকে। সকালে জাতীয় বার্ন ইনস্টিটিউটে সেই ঘটনার স্মরণ সভার আয়োজন করেন চিকিৎসকরা। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত হন জিয়াউর রহমান ফাউন্ডেশনের ভাইস প্রেসিডেন্ট ডাক্তার জুবাইদুর রহমান। তার সামনেই সেই ভয়াল ঘটনার বর্ণনা তুলে ধরেন আহত শিক্ষার্থী, শিক্ষক ও নিহতদের স্বজনরা। ঘটনাটিতে যাদের গাফিলতি ছিল তাদেরকে শাস্তি নিশ্চিতের আহ্বান জানান ভুক্তভোগীরা। পরে ডাক্তার জুবাইদুর রহমান বলেন, ভয়াবহ সেই অভিজ্ঞতার পরও প্রতিষ্ঠানটিকে কর্মরতরা যেভাবে এগিয়ে যাচ্ছেন, সেই মনোবল সকলের প্রেরণার উৎস। এই ভয়াল অভিজ্ঞতা জীবনের যে কোনো সংকটে জাতির কাছে অনুকরণীয়, অনুসরণীয় হয়ে থাকবে বলে মন্তব্য করেন তিনি। মাইলস্টোন ট্র্যাজেডিতে আহত শিক্ষক, শিক্ষিকা, শিক্ষার্থী বৃন্দের মনোবল সকলের প্রেরণার উৎস। ভয়াবহ অভিজ্ঞতার পরও আপনারা যেভাবে সাহস ও সংকল্প নিয়ে ভবিষ্যতের দিকে এগিয়ে যাচ্ছেন, জাতি কোনোদিন ভুলবে না। এই কষ্টের পরে যে দৃঢ়তা সকলে দেখিয়েছেন, সেই জন্য তাদের জানাই ধন্যবাদ। উপরন্তু পরিবারের সদস্যদের অনুপ্রেরণা নিশ্চয়ই অবিস্মরণীয়। ইনশাআল্লাহ এই অভিজ্ঞতা আপনাদের সকলের প্রাণে, মনে যে দৃঢ়তার জন্ম দিয়েছে, পরবর্তীতে জীবনের যে কোনো সংকটময় মুহূর্তে সাহস দিবে। কমিশন বৃদ্ধির দাবিতে আগামী 30 জুলাই সকাল 6টা থেকে রাত 12টা পর্যন্ত সারা দেশে সকল সিএনজি ফিলিং স্টেশন বন্ধের ঘোষণা দিয়েছে বাংলাদেশ সিএনজি ফিলিং স্টেশন অ্যান্ড কনভার্সন ওয়ার্কশপ ওনার্স অ্যাসোসিয়েশন। দুপুরে রাজধানী বিজয়নগরে সংগঠনটির কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এই কর্মসূচি ঘোষণা করেন সংগঠনটি। সংবাদ সম্মেলনে জানানো হয়, দাবি আদায় না হলে 23 আগস্ট থেকে সারা দেশে অনির্দিষ্টকালের জন্য সব সিএনজি ফিলিং স্টেশন বন্ধ করে দেওয়া হবে। এ সময় বর্তমান কমিশন বাড়িয়ে ন্যূনতম 13 টাকা 96 পয়সা করার দাবি জানান সংগঠনের নেতারা। তবে এর পাশাপাশি সরকারের সাথে চলবে আলোচনা। থেকে রাত 12টা পর্যন্ত আমাদের স্টেশন বন্ধ রাখবো। লোকসান আমরা আর টানতে পারছি না। এখন এই লোকসানের বোঝাটা যদি সরকার সমাধানের ব্যবস্থা না করে, সেক্ষেত্রে আগামী 23-8 তারিখ থেকে আমাদের স্টেশন সমূহ, সারা দেশের স্টেশন সমূহ আমরা বন্ধ রাখবো। আমরা
গত কয়েকদিনের টানা বৃষ্টিতে দেশের বিভিন্ন অঞ্চলের জনজীবন বিপর্যস্ত হয়ে পড়ে। মঙ্গলবার বৃষ্টির তীব্রতা কিছুটা কমলেও আগামী কয়েকদিনে দেশের বিভিন্ন অঞ্চলে বৃষ্টিপাত অব্যাহত থাকতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। সংস্থাটি বলছে, আগামী 3 দিন দেশের দক্ষিণাঞ্চল, খুলনা ও বরিশাল বিভাগের পাশাপাশি চট্টগ্রাম অঞ্চলের বিভিন্ন স্থানে মাঝারি ধরনের বৃষ্টিপাত হতে পারে। যদিও অতি ভারী বৃষ্টির সম্ভাবনা আপাতত কম। আবহাওয়া অধিদপ্তর আরও জানায়, দেশের অভ্যন্তরীণ নদী বন্দরগুলোর জন্য বর্তমানে কোনো সতর্ক সংকেত নেই। আবহাওয়াবিদ বদরুর রশিদ জানান, বর্তমানে জলীয় বাষ্পের পরিমাণ বেশি থাকায় তাপমাত্রায় বড় ধরনের পরিবর্তন না হলেও ভ্যাপসা গরম অনুভূত হতে পারে। আগামী কয়েকদিন দক্ষিণাঞ্চলে বৃষ্টিটা বেশি থাকবে, বিশেষ করে খুলনা, বরিশাল, চট্টগ্রাম। তাছাড়া ঢাকা সহ উত্তর অঞ্চলে তুলনামূলক কম বৃষ্টি হবে, যেটা বর্ষাকালে বৃষ্টি। আর আরেকটা জিনিস হচ্ছে, সাগরে কোনো ধরনের লঘুচাপ নিম্নচাপ নেই, সাগরে ওই ধরনের কোনো সিগন্যাল নেই, সাগরের অবস্থা অনেকটাই ভালো। বর্ষাকালে হচ্ছে যেই সময় টানা বৃষ্টি হয়, ওই সময় তাপমাত্রা অনেক কম থাকে। আর যদি হালকা বৃষ্টি হয় আর যদি মাঝখানে ব্রেক হয়ে যায় 2-3 দিন, সেক্ষেত্রে ভ্যাপসা গরম হয়।